আমাদের চ্যানেল বিজ্ঞান প্লাসে তোমাদের স্বাগত। আমার ছোট ছোট ভাই বোনদের বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পুজো শেষ, পরীক্ষা শুরু, আর আড়াই মাস পর তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই এবার কিন্তু খুব মনোযোগ দিয়ে সিরিয়াস হয়ে পড়াশোনাটাকে শুরু করতে হবে, যাতে করে তুমি ভালো রেজাল্ট করতে পারো। আর আমরা চেষ্টা করব তোমাদের ভৌতবিজ্ঞান এবং ম্যাথের যতটা সম্ভব সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তার জন্য দেখো আমরা তোমাদের একটা রুটিন দিয়ে দিয়েছি। এবার থেকে তোমাদের ওই সাপ্তাহিক রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হবে। তোমরা এবার থেকে সপ্তাহে টোটাল 5টা ক্লাস পাবে, যার মধ্যে 3টে হচ্ছে ভৌতবিজ্ঞানের ক্লাস আর 2টো হচ্ছে ম্যাথের ক্লাস। তোমরা একবার রুটিনটা অবশ্যই দেখে নিও। দেখো আমরা আগের দিন কি করেছিলাম, আমরা দর্পণের ক্ষেত্রে যে দর্পণ কি, দর্পণের ক্ষেত্রে আলোর প্রতিফলন ঘটে, দর্পণে কিভাবে ছবি আঁকতে হয়, এই সমস্ত কিছু আমরা কিন্তু আগের ক্লাসে কমপ্লিট করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা দেখব যে দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন কাকে বলে আর দর্পণের ব্যবহার কি কি আছে। তাহলে আমরা প্রথম শুরু করব রৈখিক বিবর্ধন দিয়ে। দেখো রৈখিক বিবর্ধন কাকে বলে। দেখো তুমি যদি কোনো একটা দর্পণের সামনে কোনো একটা বস্তুকে রাখো, তাহলে কি করবে, ওই দর্পণটা ওই বস্তুটার একটা প্রতিবিম্ব তৈরি করবে। তা বস্তুর একটা উচ্চতা থাকবে আর প্রতিবিম্বটা বস্তুর সাপেক্ষে সমান হতে পারে, বস্তুর থেকে বড় হতে পারে, বস্তুর থেকে ছোট হতে পারে। তা রৈখিক বিবর্ধন কাকে বলছে না, প্রতিবিম্বটার উচ্চতা আর বস্তুর উচ্চতা এই দুইয়ের যে অনুপাত, এই অনুপাতকে বলা হচ্ছে রৈখিক বিবর্ধন। তা তুমি যদি ম্যাথামেটিক্যালি লিখতে চাও যে রৈখিক বিবর্ধন কাকে বলে, তাহলে তুমি লিখতে পারো রৈখিক বিবর্ধন সমান হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা যাকে আই দিয়ে ইন্ডিকেট করা হয়, আই দিয়ে লেখা হয়, বাই বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতা। বা তুমি দৈর্ঘ্যও বলতে পারো যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। প্রতিবিম্বের উচ্চতাকে আই দিয়ে লেখা হয়, বস্তুর উচ্চতাকে ও দিয়ে লেখা হয়। ব্যাপারটা ফিল এলো না? তার জন্য আমরা একটা ছোট্ট পারা ছবি দেখে নিই। ধরো এখানে একটা অবতল দর্পণ আছে, এই জায়গায় ধরো একটা অবতল দর্পণ আছে, বেশ ঠিক আছে। তা এই অবতল দর্পণটার ধরো সামনে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, সেটা কোন অবস্থানে আমি জানি না, তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, ঠিক আছে। অবতল দর্পণটা কি করলো, তোমার একটা প্রতিবিম্ব তৈরি করবে। ধরো তোমার প্রতিবিম্বটা এই জায়গায় তৈরি করলো, তোমার একটা বড় প্রতিবিম্ব অবতল দর্পণ তৈরি করে দিল এই জায়গায়, সুন্দর পাড়া একটা বড় প্রতিবিম্ব তোমার তৈরি করে দিল। তাহলে এটা হচ্ছে কি, তুমি দাঁড়িয়ে আছো, এটা কি তোমার প্রতিবিম্ব, তাহলে তুমি হচ্ছে কি অবজেক্ট, বস্তু, আর এটা হচ্ছে কি তোমার প্রতিবিম্ব মানে হচ্ছে ইমেজ। এবার ধরো আমি বললাম যে তোমার উচ্চতা ধরো আমি বললাম 160 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার, আর তোমার যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে ধরো আমি বললাম সেই প্রতিবিম্বটার উচ্চতা হচ্ছে 220 সেন্টিমিটার। অর্থাৎ তোমার কি করেছে না, তোমাকে ডবল করে দিয়েছে, তোমাকে দ্বিগুণ করে দিয়েছে, তোমার উচ্চতাটা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে রৈখিক বিবর্ধন কত, অর্থাৎ এই দর্পণটার রৈখিক বিবর্ধন কত, সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। দেখো তুমি প্লেন দেখতে পেয়েছো যে রৈখিক বিবর্ধন সমান হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে প্রতিবিম্বের উচ্চতা কত, 320 সেন্টিমিটার, আর বস্তুকে তোমার উচ্চতা কত, 160 সেন্টিমিটার, ভাগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে এখানে। তাহলে এই যে দর্পণটার রৈখিক বিবর্ধন এম সমান কত হবে, প্রতিবিম্বের উচ্চতা, বা তুমি এখানে লিখতে পারো আই মানে বাই ও, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা কত, প্রতিবিম্ব অর্থাৎ তোমার যে ইমেজ তার উচ্চতা কত, তার উচ্চতা হচ্ছে 320 সেন্টিমিটার, ডিভাইডেড বাই তোমার হাইট কত, তোমার হাইট হচ্ছে 160 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার আসছে দেখো 2। এইবার কোশ্চেন যে রৈখিক বিবর্ধন তো বেরিয়ে গেল 2, তাহলে রৈখিক বিবর্ধনের একক কি, রৈখিক বিবর্ধনের একক কি, ভালো করে দেখো। 320 একক কি ছিল, সেন্টিমিটার, তোমার হাইট কত ছিল 160 সেন্টিমিটার, তাহলে এখানেও কি ছিল সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি কোনো একক থাকবে রৈখিক বিবর্ধনের, থাকবে না। তাহলে এখান থেকে আমরা আরও একটা পয়েন্ট জেনে নিলাম যে রৈখিক বিবর্ধন মানে হচ্ছে আই বাই ও, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, আর রৈখিক বিবর্ধনের কিন্তু কোনো একক হয় না। তাহলে এটা হচ্ছে কি একটা এককবিহীন রাশি। তোমাকে পরীক্ষায় এরকম কোশ্চেন দিতে পারে যে রৈখিক বিবর্ধনের একক কি, তাহলে এটা হচ্ছে একটা এককবিহীন রাশি। চলো বোঝা গেছে এইটুকু জায়গা। রৈখিক বিবর্ধন কি, রৈখিক বিবর্ধনের ফর্মুলা কি, রৈখিক বিবর্ধন হচ্ছে এককবিহীন রাশি। তুমি যদি লিখতে চাও সংজ্ঞা রৈখিক বিবর্ধন কাকে বলে, তাহলে তুমি এটাও লিখতে পারো যে কোনো একটি দর্পণে গঠিত প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার যে অনুপাত, তাকে ভাগ করা আছে মানে অনুপাতকে বোঝাচ্ছে, এই অনুপাতকে বলা হচ্ছে কি রৈখিক বিবর্ধন।
কোনো একটি দর্পণে গঠিত প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে ওই দর্পণের রৈখিক বিবর্ধন বলা হয়। লিখে নিতে পারো তুমি এটাকে। চলো, বোঝা গেছে এটা। এবার ধরো আরও কিছু কোশ্চেন আমরা এখান থেকে সলভ করে নিই। ছবি এঁকে এঁকে আমরা কোশ্চেনগুলো সলভ করব। তোমাকে কোশ্চেন ধরো এরকম একটা আছে যে একটা এরকম উত্তল দর্পণ আছে, উত্তল দর্পণ একটা প্রধান অক্ষ। ধরো উত্তল দর্পণের এই জায়গায় একটা বস্তু আছে, এই জায়গায় একটা বস্তু আছে, অবজেক্ট। যেই অবজেক্টটার উচ্চতা হচ্ছে কত? যেই অবজেক্টটার উচ্চতা হচ্ছে ধরো আমি বললাম 5 সেন্টিমিটার। আচ্ছা, 5 সেন্টিমিটার না লিখে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আচ্ছা, আর এই উত্তল দর্পণটা ধরো এই দিকে একটা প্রতিবিম্ব তৈরি করেছে, ছোট্ট প্রতিবিম্ব। এই বস্তুটারই প্রতিবিম্ব হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে আমাদের ইমেজ, যার উচ্চতা ধরো আমি বললাম 5 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। দিয়ে তোমাকে নির্ণয় করতে বলছে যে এই উত্তল দর্পণটার রৈখিক বিবর্ধন কত। কিভাবে করবে? উত্তল দর্পণটার ক্ষেত্রে বস্তুর উচ্চতা কত? 10 সেন্টিমিটার। এটা প্রতিবিম্ব, প্রতিবিম্বের উচ্চতা কত? 5 সেন্টিমিটার। তাহলে রৈখিক বিবর্ধন তুমি বার করতে পারবে। কিভাবে বার করব? আমরা জানি এম রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের উচ্চতা, যাকে আমরা আই দিয়ে ইন্ডিকেট করি, ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা যাকে আমরা ও দিয়ে ইন্ডিকেট করি। তাহলে আমরা আগে লিখে নিই আই সমান কত। আমাদের কোশ্চেন অনুযায়ী আই সমান কত? আই মানে হচ্ছে কি? প্রতিবিম্বের উচ্চতা কত? 5 সেন্টিমিটার। তাহলে এখানে লিখে দিলাম 5 সেন্টিমিটার। বস্তুর উচ্চতা ও সমান কত? তোমাকে বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে রৈখিক বিবর্ধন এম সমান কত হয়ে যাবে? 5 ডিভাইডেড বাই 10 সমান হচ্ছে হাফ, বা তুমি বলতে পারো 0.5। একক কি হবে? একক কিন্তু কিছু হবে না, কারণ রৈখিক বিবর্ধনের কোনো একক হয় না। তাহলে এই যে উত্তল দর্পণটা, এই উত্তল দর্পণটার রৈখিক বিবর্ধন কত? রৈখিক বিবর্ধন হচ্ছে 0.5। চলো, বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন। একটা ধরো অবতল দর্পণ আছে, এই একটা অবতল দর্পণ আছে। এই অবতল দর্পণটার রৈখিক বিবর্ধনের মান হচ্ছে ধরো 1.5। তোমাকে এটা বলে দিয়েছে। তা অবতল দর্পণটার সামনে ধরো একটা বস্তু আছে, ধরো এই জায়গায় একটা বস্তু আছে, এই জায়গায় একটা বস্তু আছে, অবজেক্ট। এই বস্তুটার হাইট ধরো তোমাকে বলে দিয়েছে ধরো কত? 10 সেন্টিমিটার। তোমাকে বলে দিয়েছে 10 সেন্টিমিটার। অবতল দর্পণের সামনে একটা 10 সেন্টিমিটারের বস্তু আছে, 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা বস্তু আছে। অবতল দর্পণটার রৈখিক বিবর্ধন হচ্ছে 1.5। তাহলে এই অবতল দর্পণটা যে প্রতিবিম্ব গঠন করবে, সেই প্রতিবিম্বটার উচ্চতা কত হবে? ভেবে দেখো একটুখানি। যে অবতল দর্পণটা যে প্রতিবিম্ব গঠন করবে, সেই প্রতিবিম্বটার উচ্চতা কত হবে? কিভাবে নির্ণয় করব? তার আগে আমরা লিখে নিই আমাদের কি কি বলে দিয়েছে। আমাকে বলে দিয়েছে অবতল দর্পণের এম বলে দিয়েছে, যেটা হচ্ছে 1.5 রৈখিক বিবর্ধন। আচ্ছা, আমাকে বলে দিয়েছে বস্তুর উচ্চতা। অবতল দর্পণের সামনে যে বস্তুটা আছে, বস্তুটার উচ্চতা বলে দিয়েছে, অর্থাৎ ও বলে দিয়েছে। ও সমান কত? ও সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমাকে নির্ণয় করতে বলছে আই সমান কত। এটাই কোশ্চেন মার্ক। দেখো ভালো করে, এটাই কোশ্চেন মার্ক। কীভাবে সলভ করব? আমরা জানি এম ইজ ইকুয়াল টু আই বাই ও। রৈখিক বিবর্ধন সমান হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। কি নির্ণয় করতে হবে? আমাকে বার করতে হবে প্রতিবিম্বের উচ্চতা, মানে আই এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি? এম এর নিচে কিছু নেই, মানে 1 আছে, কোনাকুনি গুণ করে দাও। তাহলে আই ইন্টু 1 মানে আই সমান এম ইন্টু ও, এম ইন্টু ও। তাহলে এখান থেকে আই সমান আই সমান কত চলে আসছে? এম ইন্টু ও। এম এর মান কত? এম এর মান হচ্ছে 1.5। ও এর মান কত? বস্তুর উচ্চতা কত? 10। তাহলে সমান হচ্ছে আই সমান কত আসছে? 1.5 ইন্টু 10 মানে হচ্ছে 15। তাহলে আই মানে কি? প্রতিবিম্বের উচ্চতা। একক কি হবে? একক কি হবে? প্রতিবিম্বের উচ্চতাটা কোন এককে পাবো? বস্তুর উচ্চতা যে এককে আছে, বস্তুর উচ্চতার একক কত? একক কি আছে? সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের উচ্চতার একক কি হবে? সেন্টিমিটার। তাহলে যে এই যে বস্তুটা, এই বস্তুটার যে প্রতিবিম্ব গঠন করবে অবতল দর্পণটা, সেই প্রতিবিম্বটার উচ্চতা কত হবে? 15 সেন্টিমিটার। চলো, বোঝা গেছে। রৈখিক বিবর্ধনের একক হয় না, কিন্তু বস্তুর উচ্চতা প্রতিবিম্বের উচ্চতার একক হয়। কি করে বুঝবো যে প্রতিবিম্বের উচ্চতার একক কি হবে? বস্তুর উচ্চতার একক যে এককে দেওয়া থাকবে সেটাই হবে প্রতিবিম্বের উচ্চতা। চলো, বোঝা গেছে রৈখিক বিবর্ধনের জায়গাটা। চলো এবার আমরা দেখে নেবো যে দর্পণের ব্যবহার। একবারে সব পড়ে নিও না, প্রথম একটা একটা করে দেখবো আমরা। প্রথম হচ্ছে অবতল দর্পণ। দেখো অবতল দর্পণের ব্যবহার কি না, অবতল দর্পণ হচ্ছে দাড়ি কামানোর দর্পণ। অর্থাৎ দেখবে বাড়িতে যখন তোমার বাবারা সেভিংস করে, দাড়ি যখন কামাচ্ছে,
তা যখন শেভিং করে তখন দেখবে কি করে না একটা আয়না সামনে রেখে কি করে না দাড়িটাকে কামায়। তা সেই দর্পণটা হচ্ছে কি ধরনের দর্পণ, সেই দর্পণটা হচ্ছে একটা অবতল দর্পণ। বা দেখো তারপরেই লেখা আছে যে দন্ত চিকিৎসা, তুমি যদি কখনো দাঁত তুলতে যাও বা দাঁতের ডাক্তারখানায় যাও তাহলে তুমি দেখবে যে যে ডাক্তার আছে ডাক্তারের চোখের সামনে একটা আয়না লাগানো থাকে, যেই আয়নাটা দিয়ে সে দাঁতটাকে দেখে, সেই দাঁতটাও হচ্ছে সেই দর্পণটাও হচ্ছে কি, সেই দর্পণটা হচ্ছে একটা অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণের মেন ব্যবহার কোথায় কোথায় আছে, পরীক্ষায় জিজ্ঞাসা করে কিন্তু যে দাড়ি কামানোর দর্পণ হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়, অবতল দর্পণ। দ্বিতীয় কথা যে দন্ত চিকিৎসকগণ কোন দর্পণ ব্যবহার করেন, সেটাও হচ্ছে অবতল দর্পণ। এবার কেন এই দর্পণটাকে ব্যবহার করা হয়, দাড়ি কামানোর দর্পণ হিসেবে বা দন্ত চিকিৎসায় কেন ব্যবহার করা হয় বা কীভাবে ব্যবহার করা হয়, দেখো ব্যাপারটা আমরা একটুখানি দেখে নিই। চলো ধরো এখানে একটা অবতল দর্পণ আছে, এবার তুমি যখন দাঁত দেখাতে গেছো, এবার ধরো তোমার দাঁতের কোনো একটা জায়গার সেলাই করতে হবে বা দাঁতের কোনো একটা জায়গাকে কি করতে হবে না সেই দাঁতটাকে তুলতে হবে। তা দাঁত তো খুব ছোট ছোট হয়, তা ডাক্তার মুখের ভেতরে সেই ছোট্ট দাঁতটাকে কি বুঝতে পারবে বা ভালোভাবে দেখতে পাবে, দেখতে পাবে না। তার জন্য কি করা হয় না ডাক্তারের চোখের সামনে একটা অবতল দর্পণ থাকে। তা ধরো সেই অবতল দর্পণটার ফোকাস হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে ফোকাস বিন্দু, অবতল দর্পণটার ফোকাস বিন্দু হচ্ছে এই জায়গায়। ডাক্তার কি করে, ডাক্তার সেই দাঁতটাকে ওই অবতল দর্পণের ফোকাস অপেক্ষা কম দূরত্বে রাখে। তার মানে ধরো এই যে দাঁতটা আছে তোমার, এই দাঁতটাকে ধরো অবতল দর্পণটার কি করলো, এইটা হচ্ছে আমাদের দাঁত, এই দাঁতটাকে কি করলো না অবতল দর্পণের ফোকাস অপেক্ষা কম দূরত্বে রাখে। তাতে করে সুবিধা কি হয়, ডাক্তার যেদিকে দাঁড়িয়ে থাকবে ডাক্তারের দিকে দাঁড়িয়ে থাকবে, ডাক্তারের দিকে এই দাঁতটার একটা বড় প্রতিবিম্ব তৈরি হয়ে যায়, একটা বড় প্রতিবিম্ব তৈরি হয়ে যায়। কারণ আমরা জানি যে ফোকাস অপেক্ষা কম দূরত্বে বস্তুকে রাখলে অবতল দর্পণ বিপরীত দিকে একটা বড় প্রতিবিম্ব তৈরি করে। তাহলে যখন ডাক্তার মুখের ভেতরের ধরো কোনো একটা দাঁতকে তুলবে, সেই দাঁতটাকে সে ভালো করে দেখতে পাচ্ছে না, দাঁতটা ছোট বলে, তার জন্য সে কী করলো একটা অবতল দর্পণ ব্যবহার করলো, আর অবতল দর্পণটার ফোকাস অপেক্ষা কম দূরত্বে দাঁতটাকে রেখে দিল, ব্যাস কাজ শেষ। কি হলো না অবতল দর্পণটা বাকি কাজটা করে দিল, অবতল দর্পণটা ওই দাঁতটার একটা বড় প্রতিবিম্ব বিপরীত দিকে তৈরি করে দিল। ডাক্তার তখন কি করছে না আরামসে কিন্তু ওই দাঁতটাকে দেখতে পাচ্ছে আর সুন্দর করে দাঁতটাকে তুলে নিল। তাহলে এই যে ব্যবহারটা, এই ব্যবহারটা কিন্তু কারা করে, দন্ত চিকিৎসকগণরা করে। বা দাড়ি কামানোর ক্ষেত্রেও সেই একই ঘটনা। ধরো যখন কেউ দাড়ি কামাচ্ছে, দাড়ি কামানোর সময় কি হয় না তার মুখটা একটু বড় করে দেখতে হবে, কোথায় দাড়ি বেশি আছে কোথায় দাড়ি কম আছে এটা বুঝতে হবে। তার জন্য কি করা হয় না তার মুখটাকে ফোকাস অপেক্ষা কম দূরত্বে রাখা হয়, বা তুমি বলতে পারো যে দর্পণটা ব্যবহার করা হয় সেই দর্পণটার ফোকাস অনেক বেশি হয়, ফোকাস দূরত্ব অনেক বেশি হয়, তার জন্য তার মুখটা কি হয় ফোকাস অপেক্ষা কম দূরত্বে থাকে। তার জন্য বিপরীত দিকে কি হয় না একটা বড় প্রতিবিম্ব তৈরি করে, মুখের একটু বড় প্রতিবিম্ব তৈরি করে। সেই হিসেবেও কি করা হয় না দাড়ি কামানোর দর্পণ হিসেবে অবতল দর্পণকে ব্যবহার করা হয়। চলো ব্যাপারটা বোঝা গেছে যে অবতল দর্পণকে কেন দন্ত চিকিৎসকগণ ব্যবহার করে বা কেন দাড়ি কামানোর দর্পণ রূপে অবতল দর্পণ ব্যবহার করা হয়, যাতে করে প্রতিবিম্বটা বড় হয়, যাতে করে প্রতিবিম্বটা বড় হয়, বস্তুর আকারের সমান না হয়ে বস্তুর থেকে প্রতিবিম্বটা বড় হয়, এটাই হচ্ছে মেন কারণ। চলো বোঝা গেছে। এরপর হচ্ছে কি অধিবৃত্তীয় দর্পণ, ভালো করে খেয়াল করবে কিন্তু অধিবৃত্তীয় দর্পণ। অধিবৃত্তীয় দর্পণ হচ্ছে একটা বিশেষ প্রকারের অবতল দর্পণ। অধিবৃত্তীয় দর্পণ হচ্ছে একটা বিশেষ প্রকারের অবতল দর্পণ। অবতল দর্পণ দেখতে এরকম, অধিবৃত্তীয় দর্পণটা হচ্ছে একটু এরকম টাইপের দেখতে, এইটা হচ্ছে অধিবৃত্তীয় দর্পণ। অবতল দর্পণটাকে আর একটু মুজড়ে দিলে তৈরি হয়ে যাবে অধিবৃত্তীয় দর্পণ। এবার এই অধিবৃত্তীয় দর্পণেরও একটা ফোকাস থাকে, ধরো এইটা হচ্ছে অধিবৃত্তীয় দর্পণের ফোকাস বিন্দু এফ বিন্দু। এই অধিবৃত্তীয় দর্পণকে কোথায় ব্যবহার করা হয়, মোটর গাড়ির হেডলাইটে, টর্চ লাইটে, স্ট্রিট লাইটে। স্ট্রিট লাইট মানে হচ্ছে রাস্তার যে লাইটগুলো দেখবে বড় বড় লাইটগুলো আছে রাস্তার ধারে ধারে, সেই লাইটগুলোতে ব্যবহার করা হয়। এই তিনটে জায়গাতেই ব্যবহার করা হয় অধিবৃত্তীয় দর্পণ। কেন দেখবে মোটর সাইকেলের যখন লাইটটা বেরোয়, লাইটটা কিন্তু এরকম চারিদিকে ছড়িয়ে যায় না, লাইটটা সোজা একটা জায়গা দিয়ে গিয়ে বেরোয়। ভালো করে দেখবে যখন মোটর সাইকেলের ক্ষেত্রে বাইকের ক্ষেত্রে যখন লাইটটা বেরোচ্ছে তার হেডলাইট থেকে, লাইটটা কিন্তু সোজা বেরোচ্ছে, এরকম একটা সোজা জায়গা দিয়ে বেরোচ্ছে, চারিদিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে না। কেন যাচ্ছে না, তার কারণটা হচ্ছে ওই হেডলাইটে কি আছে না অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা আছে। সুবিধা কি, ব্যাপারটা হয় বাইকের হেডলাইটের মধ্যে যে লাইটটা থাকে, এটা ধরো বাল্বটা, তা এই বাল্বটাকে কোথায় ফিট করা হয়, এই বাল্বটাকে ফিট করা হয় ফোকাসে। কোথায় ফিট করা হয় বাল্বটাকে, ফোকাসে। তাতে করে কি হয় না ফোকাস থেকে যে রশ্মিগুলো এরকমভাবে অধিবৃত্তীয় দর্পণে গিয়ে পড়ে, ধরো এই দর্পণটাতে গিয়ে পড়ে,
অধিবৃত্তীয় দর্পণ কি করে না সেই লাইটগুলোকেই এরকমভাবে সমান্তরাল করে দেয়, ঠিক এরকমভাবে সমান্তরাল করে দেয়, আর রশ্মিটা সোজা সামনের দিকে গিয়ে বেরোয়। এটাই হচ্ছে কি না অধিবৃত্তীয় দর্পণের কাজ। তাহলে অধিবৃত্তীয় দর্পণ কি? অধিবৃত্তীয় দর্পণটা বিশেষ প্রকারের অবতল দর্পণ। অধিবৃত্তীয় দর্পণ কিন্তু একটা বিশেষ প্রকারের অবতল দর্পণ। অবতল দর্পণটাকে একটু বেশি বাঁকালেই তৈরি হয়ে যাবে অধিবৃত্তীয় দর্পণ। কোথায় ব্যবহার করা হয় না মোটর গাড়ির হেডলাইটে, টর্চ লাইটে, স্ট্রিট লাইটে, এই তিনটে জায়গাতেই রশ্মি দেখবে সোজা বেরোচ্ছে। কিভাবে না যে জায়গায় উৎসটা আছে উৎসটাকে ওই অধিবৃত্তীয় দর্পণের ফোকাসে রাখা হয়। আর আমরা জানি ফোকাস থেকে বস্তুর আলোক রশ্মি বেরোলেই সেটা কি হয় প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বাইরের দিকে বেরিয়ে আসে। তাহলে রশ্মিটা কী হবে সোজা বাইরের দিকে বেরিয়ে যাবে, এদিকে ওদিকে ছড়িয়ে যাবে না। দেখবে টর্চ লাইটের ক্ষেত্রেও রশ্মিটা সোজা বেরিয়ে যায়, চারিদিকে ছড়িয়ে যায় না। চলো বোঝা গেছে এটা। তাহলে তোমাকে যদি কোশ্চেন দেয় যে মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? অধিবৃত্তীয় দর্পণ। কোন দর্পণ ব্যবহার করা হয়? অধিবৃত্তীয় দর্পণ। এখানে আর একটা কথা মনে রাখতে হবে, যদি অধিবৃত্তীয় দর্পণ অপশানে না থাকে তাহলে কিন্তু উত্তর হবে অবতল দর্পণ। ধরো এরকম কোশ্চেন দিয়েছে মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়, ধরো 4টে অপশান আছে, 4টে অপশানে অধিবৃত্তীয় দর্পণটা নেই, তাহলে তখন কোনটা অ্যান্সার হবে? তখন কিন্তু অ্যান্সার হবে অবতল দর্পণ। কেন? কারণ অবতল দর্পণেরই একটা বিশেষ রূপ হচ্ছে অধিবৃত্তীয় দর্পণ। তাহলে যদি অধিবৃত্তীয় দর্পণ অপশানে থাকে তাহলে অধিবৃত্তীয় দর্পণের অ্যান্সার হবে, আর যদি অধিবৃত্তীয় দর্পণ অপশানে না থাকে তখন অ্যান্সার হবে অবতল দর্পণ। ক্লিয়ার? এই জায়গাটা খাতায় একদম সুন্দর করে লিখে রাখো যে যদি উত্তর অপশানে মানে এই তিনটের ধরো যে ব্যবহারের ক্ষেত্রে, এই তিনটের ক্ষেত্রে যদি অপশানে অধিবৃত্তীয় দর্পণ থাকে তাহলে তো অধিবৃত্তীয় দর্পণ একদম ফার্স্ট চয়েস আমাদের। যদি না থাকে অধিবৃত্তীয় দর্পণ তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোনটা? অবতল দর্পণ। ক্লিয়ার জায়গাটা? চলো এরপর হচ্ছে ভিউ ফাইন্ডার আর রেয়ার ভিউ মিরর, এই দুটো হিসেবে ব্যবহার করা হয় উত্তল দর্পণ। কেন? ধরো আচ্ছা ব্যাপারটা বুঝে নিই। এই ভিউ ফাইন্ডার মানে হচ্ছে লুকিং গ্লাস। আমরা বলি না বাইকের দুদিকে দুটো এরকম কাঁচ থাকে, দুদিকে সেই দুটো কাঁচকে আমরা দেখতে পাই পিছনেরটা, বাইকের পিছনে কী কী গাড়ি আসে সেগুলো আমরা যে কাঁচে দেখি সেই কাঁচটাকে বলা হচ্ছে কি ভিউ ফাইন্ডার, বা যেটাকে আমরা বলি লুকিং গ্লাস। পাশে দেখো লিখে দিয়েছি লুকিং গ্লাস। তা সেই লুকিং গ্লাস হিসেবে ব্যবহার করা হয় উত্তল দর্পণ। কেন উত্তল দর্পণ ব্যবহার করা হয়? সমতল দর্পণ বা অবতল দর্পণ কেন ব্যবহার করা হয় না? ধরো তুমি বাইক নিয়ে যাচ্ছ, ঠিক আছে, পিছন থেকে একটা লরি আসছে, লরিটা কেমন অনেক বড় লরি। এইবার তুমি যদি সমতল দর্পণ ব্যবহার করো তাহলে সমতল দর্পণ কি করবে? বস্তুর সমান প্রতিবিম্ব তৈরি করে দেবে। তাহলে গোটা লরিটা মানে তোমার দর্পণ জুড়ে গোটা লরিটাই থাকবে, তাহলে রাস্তার আর পাশে কি গাড়ি আসছে তুমি দেখতে পাবে না। বা তুমি যদি অবতল দর্পণ ব্যবহার করো তাহলে কি হবে না লরিটার একটা বড় প্রতিবিম্ব দর্পণটা তৈরি করবে, তাহলে ওই দর্পণটাতে লরিটাই পুরোটা দেখা যাবে না, লরিটারই হয়তো অর্ধেক দেখা যাবে। তাহলে সেই ক্ষেত্রেও তোমার দেখতে সুবিধা, রাস্তার আর পাশে কি আছে তুমি দেখতে পাবে না। তার জন্য ব্যবহার করা হয় কি না উত্তল দর্পণ। কেন? কারণ আমরা জানি যে উত্তল দর্পণের ক্ষেত্রে ছবিটা কেমন হয়। উত্তল দর্পণ আছে, ধরো এটা হচ্ছে উত্তল দর্পণ, এই উত্তল দর্পণের যদি এদিকে বস্তু থাকে তাহলে এই দিকে দেখবে একটা ছোটো প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে উত্তল দর্পণ কি করে? বড় বস্তুর ছোট প্রতিবিম্ব তৈরি করে। তাহলে তুমি বাইক নিয়ে যাচ্ছ, পিছনে একটা লরি আসছে, সেই লরিটার প্রতিবিম্ব এই লুকিং গ্লাসটা বা তুমি বলতে পারো উত্তল দর্পণটা কেমন করে দেবে? ছোট করে দেবে। তার জন্য কি হবে তুমি রাস্তার পাশের জায়গাগুলোও দেখতে পাবে। আর যদি তুমি উত্তল দর্পণ ব্যবহার না করে কোনোভাবে যদি সমতল দর্পণ ব্যবহার করে দাও তাহলে অসুবিধা কী হবে? তাহলে তোমার দেখবে তোমার যে গোটা আয়নাটা লুকিং গ্লাসে শুধু পুরোটা জুড়েই কী চলছে না লরি চলছে, বাকি আর কিছু তুমি দেখতে পাবে না। বুঝতে পারলে ব্যাপারটা? তা এইটা হচ্ছে গল্পটা যে উত্তল দর্পণ ব্যবহার করা হয় ভিউ ফাইন্ডার হিসেবে বা লুকিং গ্লাসে। এই লুকিং গ্লাস বা ভিউ ফাইন্ডার হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। তাতে করে সুবিধা কী হয় না বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব তৈরি করে আর আমরা পুরো রাস্তাটা দেখতে পাই, আর এই ঘটনাটাকেই বলা হচ্ছে রেয়ার ভিউ মিরর। এই ভিউ ফাইন্ডারের মানে কোনো একটা বস্তুর ছোট প্রতিবিম্ব তৈরি করা বা পুরো রাস্তাটাকে দেখতে পাওয়া, এটাকে বলা হয় দৃষ্টিক্ষেত্রকে বাড়িয়ে দেওয়া। এই দৃষ্টিক্ষেত্রকে বাড়িয়ে দেওয়াতে ইংরেজিতে বলা হচ্ছে রেয়ার ভিউ মিরর। তাহলে রেয়ার ভিউ মিরর হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। ভিউ ফাইন্ডার হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। চলো এ কটা বোঝা গেছে। এখান থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন বেশি আসে, এই জায়গা থেকে তোমাদের কোশ্চেন দেবে দন্ত চিকিৎসকগণ, তারপর মোটর গাড়ির হেডলাইট, তারপর স্ট্রিট লাইট, ভিউ ফাইন্ডার, রেয়ার ভিউ মিরর, এই জায়গা থেকেই কিন্তু তোমাদের কোশ্চেনগুলো দেয় যে কোন দর্পণ কোথায় ব্যবহার করা হয়। ক্লিয়ার এত দূর? কারো কোনো অসুবিধা নেই? তাহলে চলো আমরা দর্পণ ফাইনালি কমপ্লিট করে ফেললাম। আবার দেখা হবে কবে? আবার দেখা হবে পরের শুক্রবার দিন। শুক্রবার দিন আমরা কি পড়বো? আলোর প্রতিসরণ শুরু করব। ঠিক আছে, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।